ম্যাড ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব ২৯। কয়েকদিন পর আদালতের দিন। সকালটা অদ্ভুত নীরব। আকাশে মেঘ, বাতাসে চাপা উত্তেজনা, যেন চারপাশ অপেক্ষা করছে আজকের বিচারের জন্য। এই কয়েকদিন রুহি একটু সময় নষ্ট করেনি। দিনরাত ছুটে বেরিয়েছে প্রমাণ জোগাড় করতে। ডাক্তারের রিপোর্ট, ভিডিও, অডিও যা পেরেছে সব সংগ্রহ করেছে। আর সবচেয়ে বড় কথা, রফিক হাসান সাক্ষী হিসেবে দাঁড় করিয়েছে। আদালতে ঢুকতেই রুহির চোখে আর ভয়ের চিহ্ন নেই। তার চোখে জেদ, আত্মবিশ্বাস আর অটল ভালোবাসা। আজ আমি আমার মানুষটাকে ফিরিয়ে আনবো। ক্রিস ডগ ঘেরা কাঠগড়ায় দাঁড়ানো, হাত করা লাগানো, কিন্তু মাথা উঁচু। তার চোখ দুটো শুধু রুহিকেই খুঁজছে। কিছুক্ষণ পর বিচারক ফাইল খুলে গম্ভীর কণ্ঠে বলেন, আজকের মামলায় অভিযুক্ত কারা দোষী আর কে নির্দোষ তা প্রমাণিত হবে। রুহির বুক ধক করে ওঠে। কৃষ নিশ্চুপ, মুগ্ধ হয়ে রুহিকে দেখতে থাকে। তার বাচ্চা বউটা আজ লয়ার। রুহির বক্তব্য। রুহি ধীরে দাঁড়ায়। আজ সে শুধু স্ত্রী নয়, আজ সে একজন সত্যের যোদ্ধা, আইনের রক্ষক। মাননীয় বিচারক, আমি প্রমাণ করে দিব মিস্টার কৃষ খান কোনো অপরাধ করেননি। হ্যাঁ, উনি স্বীকারোক্তি দিয়েছিলেন, কিন্তু তা বাধ্য হয়ে করেছেন। আসল অপরাধী হলেন আমান আর সিমরান। আদালতে গুঞ্জন ছড়ায়। কেউ ভাবেনি রুহি এত দৃঢ়ভাবে দাঁড়াতে পারবে। রুহি একে একে সব প্রমাণ তুলে ধরে। আমানের হুমকির অডিও, সিমরানের ৩টে খুনের স্বীকারোক্তি অডিও, রুহিকে জোর করে বিয়ে দিতে চাওয়ার সাক্ষী কাজী সাহেব, এবং সবশেষে রফিক হাসানের সাক্ষী। প্রতিটি প্রমাণ আদালতের ভেতর বজ্রপাতের মতো পড়ে। অপর পক্ষের আইনজীবীর মুখ শক্ত হয়ে যায়। তার বাঁচানোর মতো কিছুই থাকে না। বিচারকের সব প্রমাণের ভিত্তিতে রায় দেয়। চশমা খুলে গভীর গলায় ঘোষণা করেন, উপস্থাপিত প্রমাণ অনুযায়ী মিস্টার কৃষ খানকে নির্দোষ ঘোষণা করা হলো। তাকে অবিলম্বে সসম্মানে মুক্তি দেওয়া হলো। রুহির চোখ বেয়ে অশ্রু নেমে আসে খুশিতে। কৃষ ধীরে মাথা নিচু করে হাসে। কষ্ট, অপেক্ষা, যন্ত্রণা সব মিলেমিশে এক স্বস্তির নিঃশ্বাসে ভেঙে পড়ে। এরপর বিচারক আমান ও সিমরানের দিকে তাকান। আমান হোসেন ও সিমরান পারভীন, আপনাদের দোষী প্রমাণিত করা হলো। আপনাদের বিরুদ্ধে কঠোর শাস্তি ঘোষণা করা হলো। পুলিশ এগিয়ে এসে দুজনকে নিয়ে যেতে থাকে। সিমরান হাউমাউ করে কাঁদে। আমান মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কিন্তু আজ তাদের কান্না কেউ শোনে না। রুহি দৌড়ে এগিয়ে যায়, কৃষের হাত নিজের হাতেই নিয়ে চেপে ধরে। 4 বছরে জমে থাকা কান্না হঠাৎ বাঁধ ভেঙে গড়িয়ে পড়ে। কৃষ নরমভাবে রুহির কপালে ঠোঁট ছোঁয়ায়। আমি তোকে বলেছিলাম বাটারফ্লাই, একটু অপেক্ষা কর, আমি ফিরে আসব। রুহির গলা কাঁপে। আমি আজকে অনেক খুশি কৃষ, আমি আপনাকে নির্দোষ প্রমাণ করতে পেরেছি। কৃষ তাকে বুকের কাছে টেনে নেয়। চারপাশের ভিড় মিলিয়ে যায়। শব্দ থেমে যায়, শুধু দাঁড়িয়ে থাকে দুইজন মানুষ। আজ তাদের ভালোবাসা জিতেছে। রিকশাটা এসে থামলো রুহির বাড়ির সামনে। নামার আগে কৃষ একটু নার্ভাস হয়ে রুহির দিকে তাকিয়ে বলল, আমার বাড়ি গেলে হতো না বাটারফ্লাই? তোমার আব্বু আম্মু কি আমাকে পছন্দ করবে? রুহি হালকা বিরক্ত ভঙ্গিতে রিকশা থেকে নেমে বলল, মিস্টার কৃষ খান, আপনার মুখে এরকম কথা মানায় না। কৃষ এসে রিকশা থেকে নামতে রুহির হাতটা ধরে বলল, ওকে বাটারফ্লাই, লেটস গো। রুহি কলিং বেল চাপলো, সাথে সাথেই ভেতর থেকে ওর আম্মুর চিৎকার, সোহান বাবা দরজাটা খুলে দে, আমি রান্না করছি, হাত জোড়া আমার। সোহান তখন সোফায় বসে টিভিতে কার্টুন দেখছিল। বেলের শব্দ কানে গেছে, কিন্তু কার্টুন ছেড়ে উঠতে মন চাইছিল না। তবু বিরক্ত মুখে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে সোজা চোখে যা দেখলো, তাতে সে চিৎকার করে উঠল, আম্মু দেখবে, আসো, জিজু এসেছে। সোহান যেহেতু আগে কৃষের ছবি রুহির ফোনে দেখেছিল, তাই চিনতে একটু দেরি হলো না। কৃষ এসে হাত বাড়িয়ে বলল, হ্যালো আমার একমাত্র শালা। সোহান আনন্দে লাফিয়ে উঠে বলল, আরে আমার বডিওয়ালা জিজু, আসো আসো, আমরা একসাথে বক্সিং করব। রুহির আম্মু রান্নাঘর থেকে বের হয়ে হাত মুছতে মুছতে হেসে বললেন, এই ছেলেটা মানুষ দেখলেই বক্সিং খেলতে ইচ্ছে করে। দেখি সর, আসো বাবা ভেতরে আসো, সেই কত বছর আগে দেখেছি তোমায়। কৃষ অবাক হয়ে রুহির দিকে তাকায়। রুহির আম্মু তাকে এইভাবে মন থেকে গ্রহণ করবে, এটা সে ভাবেনি। রুহির আম্মু আবার বললেন, ওরে বাবা, অবাক হওয়ার কিছুই নেই। রুহি আমাদের সব খুলে বলেছে। আমরা তোমাকে ভুল বুঝেছি, পারলে ক্ষমা করে দিও বাবা। কৃষ দ্রুত মাথা নেড়ে বলে, আরে না না, এমন কেন বলছেন? আপনি আমার আম্মুর মতো, এভাবে ক্ষমা চাইবেন না প্লিজ। আম্মু, আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো? আম্মু হেসে বললেন, এই না না, ভেতরে আয়, তোর আব্বু মিষ্টি আনতে গেছে। তোমরা দুজন আগে ফ্রেশ হয়ে নাও, তারপর একসাথে খাওয়া দাওয়া হবে। রুহি কৃষকে নিয়ে নিজের রুমে ঢুকলো, কিন্তু রুমের অবস্থা দেখে রুহি হতাশ হয়। কয়েকদিন কাজের চাপে কিছুই ঠিকমতো গোছানো হয়নি।
সবকিছু উল্টোপাল্টা ছড়ানো। ক্রিস চারদিকে ছড়ানো জিনিসপত্র দেখে খাটে হেলান দিয়ে বসে হেসে বলল, রুমে কি ঝড় উঠেছিল বাটারফ্লাই? রুহি বোকা বোকা হাসলো, বিছানার উপর ছড়ানো জামা কাপড় সরাতে সরাতে বলল, আসলেই সময় পাইনি, এখনই গুছিয়ে দিচ্ছি। ক্রিস ওর ঠিক পাশে গিয়ে একটা কালো রঙের ইনার তুলে নিয়ে বাঁকা হেসে বলল, নাইস সাইজ। ইনারটা ক্রিসের হাতে দেখে রুহি লজ্জায় লাল হয়ে তাড়াতাড়ি হাত বাড়িয়ে নিতে গেল। রুহির পুরো গাল আগুনের মতো লাল হয়ে গেল। এক মুহূর্তে ওর মনে হচ্ছিল মাটি ফেটে যাক আর আমি তাতে ঢুকে যাই। সে লাফিয়ে উঠে হাত বাড়ালো, কিন্তু ক্রিস এত সহজে ছাড়বে কেন? সে একটু পেছন দিকে সরে গেল, ফলে তার পা বিছানার কোণে আটকে সামান্য পিছলে পড়ল। রুহিও ইনার নিতে গিয়ে ব্যালেন্স হারিয়ে ক্রিসের উপর পুরো শরীর নিয়ে ধপ করে পড়ে গেল। দুজনের শরীর একসাথে লেগে গেল। ক্রিসের বুকে রুহির চুল ছড়িয়ে পড়ল, তার গরম নিঃশ্বাস লাগছিল রুহির গালে। এক সেকেন্ডের মধ্যে রুহি উঠে পড়ার আগেই ক্রিস হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ঘুরে গেল। উল্টে রুহিকে বিছানায় ফেলে নিজেই ওপর উঠে রুহিকে চেপে ধরল। রুহি নার্ভাস হয়ে ফিসফিস করল, কি করছেন? দরজা লক করেনি? ক্রিস চোখে দুষ্টু হাসি নিয়ে বলল, সাইজ বেড়েছে মনে হচ্ছে। লজ্জায় রুহির চোখ বন্ধ হয়ে গেল। রুহি, অসভ্য লোক, জানি না। ক্রিস আরো ঝুঁকে এলো, ওর নিঃশ্বাস রুহির মুখে লাগলো। ক্রিস একটা হাত রুহির জামার ভেতরে নিয়ে যায়, ধীরে ধীরে উদরে পুরুষালি ছোঁয়া পেতেই সারা শরীর শিরশির করে ওঠে রুহির। ক্রিস ধীরে ধীরে তার হাত আরো ভেতরে নিয়ে চাপ দিয়ে ফিসফিস করে বলে, দেখেছো আমি খুব তাড়াতাড়ি জিনিস বড় করতে পারি। ঠিক তখনই সোহান দৌড়ে দৌড়ে এসে দরজা ঠেলে রুহির রুমে ঢোকে। জিজু, তাহলে আমার একটা জামা বড় করে দেবে? আমি লম্বা হয়ে গেছি বলে পরতে পারছি না। অপ্রস্তুত হয়ে রুহি তড়াক করে ক্রিসকে ঠেলে সরিয়ে বসলো। লজ্জায় ওর মাথা যেন কেটে ফেলতে ইচ্ছা করছিল। ক্রিস মাথা চুলকে বলল, সরি শালাবাবু, জামা বড় করতে আমি জানি না। সোহান রেগে বলল, কি? আমি তো ঢুকতেই শুনলাম তুমি বলছো তুমি জিনিস তাড়াতাড়ি বড় করতে পারো। ক্রিস ফিসফিস করে বলে, ডেঞ্জারাস শালা পেয়েছি একটা। রুহি চিৎকার করে উঠল, এই তোকে কতবার বলেছি আমার রুমে ঢোকার আগে নক করতে? সোহান মুখ বাঁকিয়ে বলল, আমি আমার জিজুকে নিতে এসেছি, জিজু চলো আমার সাথে আসো। রুহি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল, তোর জিজু এখন ফ্রেশ হবে। সোহান ভ্রুকুচকে বলল, একটা বাথরুমে দুজন কি করে ফ্রেশ হবে? তুমি তোমার রুমে ফ্রেশ হও আর জিজু চলো আমার রুমে। ক্রিস মাথা ঝাঁকিয়ে মনের মধ্যে গজগজ করলো, না, এই বাড়িতে থাকা যাবে না, নইলে এই শালা আমাকে বাচ্চা পয়দা করতে দেবে না। আগে বাড়ি যাই, তারপর আসল ম্যাচ শুরু হবে। ডাইনিং টেবিলের চারপাশে সবাই বসে গেছে। ঘরটা গরম আলোয় ভরা, নতুন লোকের উপস্থিতির উত্তেজনায় যেন পরিবেশটা আরো নরম হয়ে আছে। রুহির আব্বু হাসি মুখে ক্রিসের দিকে এক প্লেট মিষ্টি বাড়িয়ে দিলেন। রুহির আব্বু, নাও বাবা, মিষ্টি খাও। ক্রিস, থ্যাংক ইউ আঙ্কেল। রুহির আব্বু সঙ্গে সঙ্গে ভ্রুকুচকে মৃদু অভিমানী গলায় বললেন, এ কি আঙ্কেল, আমায় আব্বু বলবে আর রুহির মাকে বলবা আম্মু, কেমন? ক্রিস হেসে মাথা নেড়ে বলল, আচ্ছা আব্বু। ওই মুহূর্তে রুহির বুকের ভেতরটা যেন শান্তি বয়ে গেল। যাক, আব্বু আম্মু ক্রিসকে সত্যি নিজের মতো করে মেনে নিচ্ছে। মনে মনে সে খুশিতে ভরে গেল। এদিকে রুহির আম্মু রান্নাঘর থেকে শেষ পদ নিয়ে এসে টেবিলে রাখলেন, সুগন্ধে টেবিল ভরে গেল। রুহির আম্মু, খাও বাবা। রুহি তোমার পছন্দের জিনিসগুলো বলেছিল, সবই বানিয়েছি। তারপর যত্নে তিনি ক্রিসের প্লেটে উপচে পড়ার মতো খিচুড়ি আর গোশভুনা পরিবেশন করে দিলেন। আরে আম্মু, কি করছেন? এত খেতে পারবো না। রুহির আম্মু, চুপ, কোনো কথা না, খাও, আগের থেকে শুকিয়ে গেছো। ক্রিসের বুকের ভেতরটা হালকা ব্যথা করলো, তার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। মাও ঠিক এভাবেই জোর করে খাওয়াতো, এভাবেই যত্ন করতো। সে চুপচাপ খাবারের দিকে তাকিয়ে থাকে। তখন রুহির আব্বু ধমকের মতো আবার বলে উঠলেন, এভাবে বসে আছো কেন, খাও। ঠিক সেই মুহূর্তে সোহান মুখ বাঁকিয়ে বলে, আব্বু আম্মু, তোমরা কিন্তু নতুন ছেলে পেয়ে আমাকে ভুলে গেছো। তার কথা শুনে মুহূর্তেই পুরো টেবিল হাসিতে ভেঙে পড়ে।